সুপ্রভাত বন্ধুরা, ফ্রম কাঠমান্ডু আহারে বাংলা টিমের পক্ষ থেকে আমি ট্রাভেলার দেবজ্যোতি 1 তারিখ শুক্রবার সকালবেলা সকলকে স্বাগত জানাই। অ্যাজ ইউজুয়াল একদম রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট টেবিলে। এখান থেকে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়ব। গতকাল মার্কেটিং করতে গিয়ে আমি একটা জিনিস ফিল করলাম ভাই, হেভি কস্টলি মার্কেট ভাই। এই থামেল বাজারে ঘুরে আমার যেটা মনে হয়েছে 60% দোকানদার বাইরে, তার মধ্যে 30% আপনার ভারতীয়, 20% পাকিস্তানি এবং 10% ভুটানি। তো যাই হোক, কেনাকাটা যখন করিনি সুতরাং চাপটাও আমার খুব কম। যারা এখন ভাবছেন ফ্লাইট ছাড়াও কিভাবে নেপালে আসবেন তাদের জন্য বলি, 13021 মিথিলা এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে 3:50 ধরে পরদিন সকালবেলা 9:15 রক্সোলে পৌঁছে যান এবং সেখান থেকে প্রাইভেট কার ধরে পৌঁছে যেতে পারেন নেপালের বিভিন্ন স্থানে। এছাড়াও শিলিগুড়ি থেকেও বাই রোড কিন্তু আপনি আসতে পারেন নেপাল। তবে আমার মনে হয় যে দিক দিয়েই যান না কেন, কলকাতা টু নেপাল ফ্লাইটে গেলেই টাকা এবং সময় দুটোরই খরচ অনেক কম হয়। নেপালে তো পৌঁছে গেলেন, এবার বাড়ির সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন কিভাবে? তার জন্য বলে রাখি, আপনার ফোন কিন্তু এখানে কাজ করবে না, ইন্ডিয়ান কোনো সিম এখানে কিন্তু কাজ করবে না। আপনাকে আইদার ইন্টারন্যাশনাল রোমিং করিয়ে আপনার সিমকে এখানে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ এখানে কিন্তু প্রচুর টেলিকম কোম্পানি রয়েছে। 500 টাকায় মানে 500 নেপালি কারেন্সিতে এখানে আপনি নেপালি সিম পেয়ে যাবেন। ইউজ করুন, কথা বলতে পারবেন লিমিটেড ফোনে, কিন্তু 50 জিবি ডাটা পাবেন, যাতে আপনি হোয়াটসঅ্যাপে প্রচুর কল করতে পারবেন। তো এই হলো আপাতত ইনফরমেশান। কথা বলতে বলতে খেয়ালই নেই কখন আমরা বলতে চাইছি আমি আপনি সবাই বেরিয়ে পড়েছি আজকের প্রথম দর্শনীয় স্থানের উদ্দেশ্যে, তা জানিই না। এখন যাচ্ছি আমাদের হোটেল থেকে মাত্র 7 কিলোমিটার, বেশিক্ষণ লাগবে না, 15 থেকে 20 মিনিট মাত্র। আর তারপরেই পৌঁছে যাব আনহিলা পাটাকাতে। কি বলছেন, এই নামে কোনো শহর নেই কাঠমান্ডুতে বর্তমানে? একদম ঠিক। আসলে 9th সেঞ্চুরিতে চাপদা শাসক ভান রাজা এই স্থানের এই নামকরণ করেছিলেন। পরে অবশ্য মল্ল রাজারা ওই স্থান দখল করে এবং 1637 এডিতে ওই শহরের 4 রাস্তার সংযোগস্থলে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সংমিশ্রণে একটি অসাধারণ শিল্পকর্মের দৃষ্টান্ত দিয়ে তৈরি করেন আজকের পাটান দরবার স্কোয়ারের মতো একটা রাজকীয় রাজপ্রাসাদ। তো গাড়ি আমাদের এখানেই নামিয়ে দেবে। এখান থেকে আমাদের প্রায় 5 থেকে 10 মিনিট হেঁটে ভেতরে ঢুকতে হবে। তো হ্যাঁ, আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, ইতিহাসে। তাহলে চলুন আবার একটু ফিরে যাই ইতিহাসে। হাঁটতে হাঁটতেই হোক ইতিহাসের স্মৃতিচারণ। ওনারাই এই স্থানের নাম দেন পাটান। আর দরবার একটি ফার্সি শব্দ যার মানে রাজকীয় প্রাসাদ। আর যেহেতু 4 রাস্তার সংযোগস্থলে এবং পুরো প্রাসাদের গঠনটা বর্গাক্ষেত্র হিসেবে ছিল, তাই স্কোয়ার বলা হয়। আশা করি বোঝা গেল কেন পাটান দরবার স্কোয়ার বলা হয় এই জায়গাটাকে। 1979 সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেন। পাটান দরবার স্কোয়ার নেওয়ারি স্থাপত্যের একটি বিস্ময়কর সৃষ্টি, যেখানে প্রাচীনকালের স্মৃতিস্তম্ভ, মন্দির এবং প্রচুর মূর্তি রয়েছে। শুনলে অবাক হবেন, 600টিরও বেশি স্তূপা রয়েছে, 136টি উঠান, 55টি প্রধান মন্দির পাটান দরবারের চারপাশে অবস্থিত ছিল। এই স্কোয়ারের 4 কোণে 4টি স্তূপা ছিল। কেন বলছি, 2015 ভূমিকম্পের পর এর অনেকটা অংশই ভেঙে গেছে, কিন্তু যেটুকু আছে তাও অতুলনীয়। সরি ফর ডিস্টারবেন্স। এবার আমি প্রবেশ করব পাটান দরবারে। এই পাটান দরবার স্কোয়ারে কিন্তু টিকিট রয়েছে পার হেড 200 টাকা নেপালি টাকায়। তো চলুন আমি ভেতরে ঢুকি, আপনারা স্টে টিউন উইথ হিস্ট্রি। পাটান দরবারের ভেতরে এবং বাইরে প্রাচীনকাল থেকেই লাল ইঁটে কিন্তু ঢাকা। এই দরবার স্কোয়ারেও হবু রাজাদের ক্ষমতার বৈধতা দেওয়া হতো, মানে রাজ্যাভিষেক হতো, এবং এখান থেকেই পুরো শাসন করতেন তৎকালীন রাজারা। 12 থেকে 18 শতক পর্যন্ত কাঠমান্ডু উপত্যকায় শাসন কার্য চালিয়ে গেছেন এই মল্ল রাজবংশের রাজারা। এই মল্ল রাজারা তাদের কৃতিত্ব এবং মর্যাদা প্রদর্শনের জন্য এই পাটান দরবার স্কোয়ারের নির্মাণ করেন। পাটান দরবার স্কোয়ারের প্রবেশের সময় একটি মূর্তি দেখতে পাবেন 70 ফুট লম্বা স্তম্ভের ওপরে। ওটি হলো রাজা যোগানেন্দ্র মল্লার এবং তার স্ত্রীর। 1700 সালে এই মূর্তি প্রতিস্থাপন করা হয়।
লিবিচ্চি আমল থেকেই এই উপত্যকায় বৌদ্ধ ধর্মের আধিপত্য বিস্তার করে। প্রচুর শিল্পীর আগমনও হয় সেই সময়। আর সপ্তম শতাব্দীতে তো এই জায়গা এমন হয়ে যায় এটি এশিয়ার প্রধান বৌদ্ধ ধর্মের কেন্দ্র হয়ে ওঠে। কথিত আছে যে এক সময় পাটানের অর্ধেক লোক ছিলেন বৌদ্ধ আর শিল্পী। এই পাটানের একটা বিশেষ জিনিস আজও বিখ্যাত, সেটা হলো পাটোলা শাড়ি। এই শাড়ি নর্মালি তৈরি করতে 6 থেকে 7 মাস সময় লাগে। এটা ডিপেন্ড করে কত সূক্ষ্ম কাজ এবং কত লম্বা হচ্ছে তার ওপরে। আমি অলরেডি ঢুকে পড়েছি মহারানীর স্নানাগারে। সরি, ভয় পাবেন না, এখন মহারানী আর স্নান করেন না এখানে। এটা হলো পৃথিবীর সবথেকে বড় এখন মিউজিয়ামের অংশ। তো চলুন আর বকর বকর না করে আপনারা দেখুন হিন্দু ধর্মের সবথেকে বড় স্থাপত্য, যেটা আজও সংরক্ষণ করে রাখা হয়েছে পাটন দরবার স্কোয়ারে। একটু তো আহাহু বেরোবেই এত সুন্দর নিপুণ হাতের কাজ দেখে। একটা মিউজিয়াম দেখা শেষ হলো, এবার আমি যাচ্ছি দ্বিতীয় মিউজিয়ামটা দেখতে। এই মিউজিয়ামটা মূলত রয়েছে এখানে যে বাকি দরবারগুলো ছিল 2015-র ভূমিকম্পে যেগুলো ভেঙে গেছে, সেই ভগ্নাবশেষের কিছু অংশ। এছাড়া এখানে যে স্তূপাগুলো ছিল, যে মন্দিরগুলো ছিল যেগুলো আজ নেই, তার কিছু কিছু অংশ এখানে আপনারা দেখতে পাবেন। তো চলুন কথা বলে সময় নষ্ট না করে দেখি ভালো করে। দেওয়ালের গায়ে লাগানো এই দুটি দণ্ড হলো মল্লরাজাদের রাজদণ্ড, এবং আপনারা এখন যেটা দেখছেন সেটা হচ্ছে মল্লরাজাদের রাজকীয় সিংহাসন।
আপনাদেরকে বলেছিলাম না, পাটান দরবার স্কোয়ার হিন্দু এবং বুদ্ধিজম এই দুটো সংমিশ্রণে তৈরি। আপনারা কি এটা চিনতে পাচ্ছেন? এটা হচ্ছে তালপাতার পুঁথিতে বুদ্ধিজমে বডির 7টা চক্র কিন্তু লেখা রয়েছে। হিন্দু ধর্ম মতে যেমন মা ছিন্নমস্তার নাম পাওয়া যায়, তেমনি বুদ্ধিজমেও কিন্তু মা ছিন্নমস্তিকার নাম জড়িত আছে। সেখানে মাকে মা ছিন্নমুন্ডা বলা হয়। তালপাতার পুঁথিতে মায়ের বর্ণিত পুরো রূপ ইন বুদ্ধিজম। ওই যে দূরে স্তম্ভের ওপরে যে মূর্তিটি রয়েছে, ওটি বিষ্ণুর বাহন গরুড়ের। দ্যাট মিনস ওনার সামনে যে মন্দিরটা রয়েছে সেটি হলো বিষ্ণুর মন্দির। এই দুটি হলো এক একটি মন্দির, যদিও দরজা বন্ধ, কিন্তু এই দুটি হলো এক একটি মন্দির। আর দেবাদিদেব মহাদেবের মন্দিরটা আপনি যখন পাটান দরবার স্কোয়ারে এন্ট্রি নেবেন, ঠিক আপনার বাঁ দিকেই প্রথমে পড়বে। পাটান দরবার স্কোয়ারে ঢোকবার সময় আমি বলেছিলাম, পাটান দরবার স্কোয়ারের মুখে একটি 70 ফুট স্তম্ভের ওপরে এখানকার রাজার একটি মূর্তি রয়েছে। এইটি হলো সেই যোগানেন্দ্র মল্লারের মূর্তি এবং তার নিচেই রয়েছে তার স্ত্রীর মূর্তি। পাটান দরবার স্কোয়ার দেখতে আপনাদের 4 থেকে 5 ঘন্টা লাগবে খুঁটিয়ে দেখতে গেলে। যদিও আমি 9:30টায় ঢুকেছি, 1:30টার পরে বেরিয়েছি, তাও মনে হচ্ছে যেন কিছু কিছু দেখিনি। তো আপনারা যখন ডে প্ল্যানিং করবেন, এইটার জন্য কিন্তু পুরো একটা হাফ বেলা দেবেন, না হলে কিন্তু যাওয়াটাই
বেকার হবে। বুঝলেন, অনেকক্ষণ হলো কিছু খাইনি, খিদে পেয়েছে হেব্বি। তাই গাইড দাদা সোজা গাড়িটা দাঁড় করালেন ত্রিভুবন এয়ারপোর্টের সামনে এয়ারপোর্ট হোটেলে। কি বলছেন? গাইড দাদার নাম কি? কি নাম্বার? ঠিক আছে, এই যে স্ক্রিনে লিখে দিলাম। কাঠমান্ডুতে এসে অনেকের সাথে কথা বলে এনার নাম্বার পাই। ইনি আমার ট্যুরটা প্ল্যান করে দেন, সঙ্গে লোকাল ট্রান্সপোর্টেরও ব্যবস্থা করে দেন। আপ ডাউন ফ্লাইটের খরচা বাদ দিলে কাঠমান্ডুতে এসে আমার খরচ হয়েছে দুদিনের হোটেলের ভাড়া ভারতীয় টাকায় 6,000 টাকা এবং লোকাল ট্রান্সপোর্ট দুদিনের 5,000 টাকা, মানে হলো গিয়ে 11,000 টাকা। তবে এবারে কম টাইমের জন্য অনেক কিছু দেখা হলো না, সেগুলো আগামীবারে দেখব। তাহলে আসি বন্ধুরা, খুব শিগগিরই দেখা হবে ঝকঝকে একটা নতুন ব্লগে। বাই।